আজকে মহান ২১শে ফেব্রুয়ারি। আমরা স্মরণ করছি ভাষার জন্য প্রাণ দানকারী আমাদের সেই মহান শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে আমার নিজের ভাষা করে পেয়েছি। বাংলা ভাষা তার অধিকার প্রতিষ্ঠা পেয়েছে এবং পৃথিবীতে একমাত্র ভাষার জন্য জীবন দেয়া জাতি আমরাই। তো এই সময়ে দাঁড়িয়ে আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলা জরুরি হয়ে উঠলো, যেহেতু বাংলাদেশ এখন পাকিস্তানপন্থীদের হাতে, সেই ৭১-এর পরাজিত শক্তির হাতে বাংলাদেশ। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল রাতেও আমরা দেখলাম যে আমাদের জাতীয় শহীদ মিনারে সেই পাকিস্তানি হায়নারা সেই ৭১-এর পরাজিত শক্তি স্লোগান দিল যে ভাষা সৈনিক গোলাম আজম লও 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 সালাম। এই চেষ্টাটা তারা কেন করে? ৭১ সালে তাদের যে অপকর্ম, তাদের যে গণহত্যা, তাদের যেই গণধর্ষণের ইতিহাস, সেই ইতিহাসকে ভুলিয়ে দেবার জন্য। ৭১ সালে যে রাজাকার বাহিনী যে গঠন করেছিল, যে আল শামস গঠন করেছিল, যে আল বদর গঠন করেছিল, সেই যারা এই যে সংগঠনগুলো গঠন করে গণহত্যা চালিয়েছিল, তাই এই প্রতিষ্ঠাতাদের অন্যতম হচ্ছে গোলাম আজম, যে এই বাঙালিদেরকে গণহত্যা করবার জন্য এই দলগুলো তৈরি করার সঙ্গে যুক্ত ছিলেন। এবং সেই অপরাধটাকে তারা কমিয়ে আনার জন্য কখনো গোলাম আজমকে অধ্যাপক বলে দাবি করে, যদিও কারমাইকেল কলেজে তৎকালীন সে কয়েক মাস বা ২-৩ বছর বোধ হয় সে ওখানে শিক্ষক হিসেবে নিয়োগ ছিলেন, কিন্তু অধ্যাপক হতে গেলে যেই ধাপগুলো পার হতে হয় সেরকম কোনো যোগ্যতাই যার ছিল না। কিন্তু বিষয় তার চেয়ে গুরুত্বপূর্ণ, গোলাম আজমকে কেন ভাষা সৈনিক বলা হয়, এই বিষয়টা দিয়ে তারা আসলে কি বোঝাতে চায় এবং গোলাম আজম কি আসলেই ভাষা সৈনিক ছিল, এই ব্যাপারটাই আজকের ভিডিওটায় একটু তুলে ধরতে চাই। দয়া করে ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। গোলাম আজমকে যেই ঘটনার প্রেক্ষাপটে ভাষা সৈনিক বলে দাবি করে পাকিস্তানি হায়নার দল, তার পেছনের প্রেক্ষাপটটা একটু আমরা দেখতে চাই। ২৭শে নভেম্বর ১৯৪৮ সালে পাকিস্তানের তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন একটা অনুষ্ঠানে, একটা সমাবেশে ভাষণ দেবার জন্য। এবং যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা মানপত্র পাঠ করেন সেখানে তার সামনে। সেই মানপত্রে অন্যান্য অনেক বিষয়গুলি উল্লেখ ছিল, তার মধ্যে একটা ছিল হচ্ছে ভাষার দাবি, বাংলা ভাষার দাবি নিয়ে তখন সেখানে একটা ছিল, আবেদন ছিল। তো ভাইস প্রেসিডেন্ট মুসলিম হল ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমান চৌধুরী মানপত্রটি লিখেন এবং এই মানপত্রটি পাঠ করবার কথা ছিল ডাকসুর কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তৎকালীন, অরবিন্দ বোস, তার পাঠ করবার কথা ছিল। কিন্তু সেই সময় পাকিস্তানিদের হিন্দু বিদ্বেষ এতটা তীব্র ছিল, জাতিগত বিদ্বেষ এত তীব্র ছিল, যে একজন হিন্দু ধর্মের কেউ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সামনে মানপত্র পাঠ করবেন, এই ঝুঁকিটা আসলে তৎকালীন ডাকসুর নেতারা ওই মুহূর্তে নিতে চান নাই। যেই কারণে তারা তাৎক্ষণিকভাবে অরবিন্দ বোসকে সরিয়ে সেখানে আরেকজনকে দায়িত্ব দেন মানপত্রটি পাঠ করবার জন্য। এবং সেই যাকে দায়িত্ব দেন তিনি ছিলেন মুসলমান ছাত্র হিসেবে ডাকসুর কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের অনির্বাচিত জেনারেল সেক্রেটারি গোলাম আজম। এই গোলাম আজমকে শুধু সেই মানপত্রটি পাঠ করতে দেয়া হয়, কারণ হিন্দু ধর্মাবলম্বী অরবিন্দ বোস পাঠ করবে, সেটা পাকিস্তান প্রধানমন্ত্রী ভালোভাবে নাও নিতে পারে। শুধু এই কারণেই তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তে এই পাকিস্তানি হায়না তখন সুযোগ পায় মানপত্রটি পাঠ করবার। তো এই মানপত্রটি পাঠ করবার পরে কোথাও কি ভাষা আন্দোলনে এই হায়না যুক্ত ছিল? কোনো আন্দোলন সংগ্রাম ১৪৪ ধারা কোথাও কি ছিল এই গোলাম আজম? কিংবা সে কি ভাষা আন্দোলনকে সমর্থন করব? তথ্য প্রমাণ দিয়ে বাকিগুলো একটু এক এক করে বলছি। ভাষা আন্দোলনে সেই মানপত্র পাঠের বাইরে গিয়ে যদি আমরা একটু চোখ বুলাই, ভাষা সংগ্রাম যে পরিষদ কিংবা ধরেন ভাষা আন্দোলনের জন্য গঠিত অনেকগুলো কমিটি হয়েছিল তখন, সেই কমিটির কোথাও কিন্তু গোলাম আজম ছিলেন না। সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিল ছাত্ররা, সেখানেও কিন্তু গোলাম আজম ছিলেন না। এবং ২১শে ফেব্রুয়ারিতে যে ১৪৪ ধারা ভঙ্গ করা হয়, যেখানে গুলি চালানো হয়, সেখানেও কিন্তু কোনোভাবেই উপস্থিত ছিলেন না গোলাম আজম। এমনকি সেই সময় যারা ভাষা আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের ছাত্রত্ব বাতিল করে পাকিস্তান সরকার, তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু গ্রেফতার কিংবা ছাত্রত্ব বাতিল, বহিষ্কারের কোনো জায়গায় আপনারা গোলাম আজমকে পাবেন না। গোলাম আজম তখনও খুবই স্বাভাবিকভাবে তার ছাত্র জীবন পার করছে, সে কোথাও ছিল না। একমাত্র সেদিন ঘটনাক্রমে তাকে মানপত্রটা পড়তে দেয়া হয়েছিল। এর বাইরে আন্দোলনের কোথাও গোলাম আজম কোনো দিন কোনো সভায় সমাবেশে, কোনো আন্দোলনে, কোনো মিছিলে, সচিবালয়ে ঘেরাওতে কোথাও গোলাম আজম উপস্থিত ছিল? পারলে রাজাকারের বাচ্চার কেউ প্রমাণ দেখ। এরপরে আসা যাক যে ওর আসলে কি ও কি ভাষা আন্দোলনটাকে সমর্থন করতো কিনা গোলাম আজম, সেই জায়গাটায় যদি আমরা আসি, তাহলে
1970 সালের 20 জুন দৈনিক আজাদ পত্রিকার পঞ্চম পাতায় একটা প্রতিবেদন দেখা যায়। প্রতিবেদনটা যদি আপনারা পড়েন তাহলে নিজেই বুঝতে পারবেন যে এই আন্দোলনে গোলাম আজম কতটা বিরোধী ছিল, কতটা তীব্রভাবে বিরোধী ছিল। তখন ঘটনাক্রমে সে মানপত্রটা পাঠ করেছিল। তো 1970 সালের 20 জুন দৈনিক আজাদ পত্রিকায় গোলাম আজম যেটা লেখেন যে মুসলমানদের অধিকাংশ তমুদ্দিন ও ধর্মীয় জ্ঞানের ভান্ডার উর্দু ভাষায় সংরক্ষিত রহিয়াছে। জাতীয় ভাষার প্রশ্ন ওঠার পর পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার জন্য আন্দোলনকারীদের মধ্যে তিনিও একজন ছিলেন, কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার দৃষ্টিকোণ থেকে তাহা মোটেও সঠিক কাজ হয়নি। কারণ উর্দু ভাষা ব্যাপকভাবে প্রচলিত এবং পাক ভারতের সকল প্রদেশের মুসলমানরা উহা বুঝিতে পারে। উর্দু হচ্ছে এমন একটা ভাষা যার মাধ্যমে ইসলামী শিক্ষার উপযুক্ত প্রচার ও প্রসার সম্ভব। উর্দু পাক ভারতীয় উপমহাদেশের মুসলমানদের সাধারণ ভাষা এবং এতে তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পদ রক্ষিত রহিয়াছে। এই তারিখটা সহকারে আমি বলে দিলাম 1970 সালের 20 জুন দৈনিক আজাদ পত্রিকায়। আমি পত্রিকার কাটিংটাও দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা ছিল হচ্ছে গিয়ে তার বক্তব্য। তারপর মুক্তিযুদ্ধের সময় আমাদের শহীদ মিনার যে বানানো হয়েছিল, সেই সময় শহীদ মিনারকে ভেঙে গুড়িয়ে দেয় পাকিস্তানি কি বলে যে আপনার সামরিক বাহিনী। তো এই যে শহীদ মিনারকে গুড়িয়ে দেয়া, সেটা নিয়ে জামায়াত ইসলামের তৎকালীন যে মুখপাত্র, যেই পত্রিকাটা জামাতের নিজস্ব ছিল, সেটা হচ্ছে দৈনিক সংগ্রাম। সেই দৈনিক সংগ্রাম 1971 সালে 16ই জুলাইতে একটা বিবৃতি প্রকাশ করে গোলাম আজমের রেফারেন্সে। এবং সেই বিবৃতিতে গোলাম আজম বলেন, মানে সেনাবাহিনী যে করেছে, শহীদ মিনার ধ্বংস করেছে পাকিস্তান সেনাবাহিনী, সেটা নিয়ে কি বলেছিল। দৈনিক সংগ্রাম পত্রিকায় 1971 সালের 16 জুলাই গোলাম আজম বলছে, সেনাবাহিনী কুখ্যাত মিনারটি ধ্বংস করে মসজিদ গড়েছে। 25 মার্চ কালো রাতে ঘাতক পাকিস্তানি সেনারা ট্যাঙ্ক চালিয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারটি গুড়িয়ে দেয়। ইতিহাস কথা বলে সম্পাদকীয়তে দৈনিক সংগ্রাম 16 জুলাই উল্লেখ করে, আইয়ুব খানের গভর্নর আজম খান ছাত্রদেরকে খুশি করার জন্য যে শহীদ মিনার তৈরি করলেন তাকে পূজা মণ্ডপ বলা যায়, কিন্তু মিনার কিছুতেই বলা যায় না। যাই হোক, সেনাবাহিনী কুখ্যাত মিনারটি ধ্বংস করে সেখানে মসজিদ গড়ে শহীদদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করেছেন। জেনে দেশবাসী খুশি হয়েছে। গতকাল যেই জামাত শহীদ মিনারে গিয়েছে ফুল দিতে, সারা জীবন তারা বলেছে শহীদ মিনারে ফুল দেওয়া হারাম, এটা এক ধরনের শিরক, এটা এক ধরনের মূর্তি পূজা। তাদের বাপ গোলাম আজমও বলে গিয়েছিল শহীদ মিনার ভেঙে ফেলাটা অনেক মহান কাজ হয়েছে, শহীদ মিনার থাকতে পারে না। তো আমরা চলেন, এটার আমি সবগুলো যে কথাগুলো বলছি স্ক্রিনে সেগুলো তথ্য দিয়ে দিচ্ছি আমি সেই সময়কার। তো এরপরে আরেকটা পয়েন্টে আসি। গোলাম আজম তার আত্মজীবনী গ্রন্থ জীবনে যা দেখলাম এই নামে তার একটা আত্মজীবনী রয়েছে। সেখানে উর্দুর পক্ষে সাফাই গাইতে গিয়ে গোলাম আজম কি বলেছিল সেই জায়গাটাকে আমরা আরেকবার একটু দেখতে চাই। গোলাম আজম তার আত্মজীবনীতে নিজেই লিখেছেন, উপমহাদেশে যারা ইসলামের কর্মসূচি নিয়ে চর্চা করেন তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমই হলো উর্দু। শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান ও মায়ানমার সহ গোটা উপমহাদেশে মুসলমানদের কমন ভাষা একমাত্র উর্দুই। উচ্চ শিক্ষিতদের জন্য ইংরেজি কমন ভাষা হলেও সকলের জন্য উর্দুর কোনো বিকল্প নেই। মুসলমানদের জন্য বিভিন্ন কারণে এই ভাষাই সবচেয়ে সহজে ভাবের আদান প্রদান সম্ভব। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মুসলমানদের বিরাট জনশক্তি ওইসব দেশে রয়েছে। তাদের মধ্যে যারা ইসলামী কর্মকাণ্ডে জড়িত তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ আছে। উপমহাদেশের কোনো দেশ থেকে কোনো ইসলামী ব্যক্তিত্ব আসলে তারা যৌথ সমাবেশের আয়োজন করে থাকেন। তাদের পারস্পরিক যোগাযোগ ও মত বিনিময়ের মাধ্যম প্রধানত উর্দু ভাষা। তাই বাংলাদেশিরাও উর্দু মোটামুটি বোঝে এবং কিছু বলতেও পারে। উর্দু ভাষা কেন জরুরি এই দেশে সেটা বলতে গিয়ে গোলাম আজম তার আত্মজীবনীতে এটা বলেছিল। এখান থেকে এইটা আপনার অন্তত স্পষ্ট যে মানপত্রের ভাষার দাবি নিয়ে যেটা জানানো হয়েছিল সেটা শুধু উপস্থিতভাবে গোলাম আজম অন্যদের কথায় পড়েছিল, পাঠ করেছিল শুধু। সেখানে তার কোনো রকম অবস্থান ছিল না ভাষা আন্দোলনের পক্ষে, এবং সে নিজে ভাষা আন্দোলনকে কোনোদিনই সমর্থন করেন নাই। তো এই পুরো কাজগুলো করা হয় কেন? এই পুরো কাজটা করা হয়, গোলাম আজম হচ্ছে 71-এর মানে ধরেন একটা দলের যিনি প্রধান, তাকে যদি আপনি কোনোভাবে ভয়ঙ্কর ভাবে বানায় ফেলতে পারেন, কি বলে অপরাধী বানায় দিতে পারেন, দলের অন্যান্যরা মানসিকভাবে ভেঙে পড়ে বা সেই দলের গ্রহণযোগ্যতা কমে যায়। ঠিক বিপরীত দিকে একটা দলের প্রধানকে যদি আপনারা ধরেন কোনোভাবে মহান বানিয়ে ফেলতে পারেন তাহলে তার পুরো দলটা উজ্জীবিত হয়।
সাধারণ মানুষের মধ্যে সেই দলের গ্রহণযোগ্যতা বাড়ে। অতএব রাজনীতিতে মানে একটা পশুকে দেবতা বানানো এবং দেবতাকে আবার পশু বানিয়ে দেওয়ার রাজনীতির আমরা দেখেছি। গোলাম আজমকে নিয়ে এটা করা হয় ৭১ সালে, তার যে অপকর্ম সেই অপকর্মকে ঢাকা দেওয়ার জন্য সেই মানপত্র পাঠের সূত্র ধরে, যেটা তার পড়ার কথা ছিল না, অরবিন্দ বোসের পড়ার কথা ছিল, কিন্তু ঘটনাক্রমে সেটা সেদিন তাকে পড়তে সুযোগ দেওয়া হয়। কিন্তু ৭১ সালে এই হায়নার বাচ্চা এত অপরাধ করেছে কোনো একটা কিছু দিয়ে তার অপকর্মকে জায়েজ করার জন্য এটা বলা হয়, কিন্তু ভাষা আন্দোলনের সরাসরি বিরোধী ছিল গোলাম আজম। এই ভাষা আন্দোলন, শহীদ মিনার সবকিছুর বিরুদ্ধে কথা বলেছে ও। ৭১ সালে তৎকালীন পাকিস্তান জামাত ইসলামী, তার অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র সংস্থা, বর্তমানে যেটা ছাত্র শিবির নামে পরিচিত, এরা পুরো গ্রুপটাই হচ্ছে কি স্বাধীনতা বিরোধিতা করেছিল। পাকিস্তান বাহিনীর সবচেয়ে বড় সহযোগী হিসেবে গ্রামের কোন বাড়িতে সুন্দরী মেয়ে আছে, কোন বাড়িতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছে, তাদেরকে ধরিয়ে দেয়া, তাদেরকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার পুরো কাজটা করেছিল আলবদর, আল শামস এবং আল কি বলে আলবদর। তো এই পুরো যে তিনটা গঠন করা হয়, খুনি বাহিনী গঠন করা হয়, এটা পুরোটাই করা হয়েছিল জামাত ইসলাম এবং তৎকালীন যে ছাত্র সংঘ তাদের ব্যানারে, এবং সেটা নেতৃত্ব দিয়েছিল গোলাম আজম। চলুন এই জায়গাটা থেকে আমরা ৭১ সালে গোলাম আজম কি করেছে সেদিকে একটুখানি নজর দিয়ে যাই। তো এই যে তারা যে কেন্দ্রীয় নেতা হিসেবে আলবদর, আল শামস গঠন করলো, তারপর থেকে এদের বিভিন্ন সময়ে যে বক্তব্যগুলো গোলাম আজমের উঠে এসেছে সেই জায়গাটা নিয়ে একটু কথা বলি। পূর্ব পাকিস্তান জামায়াত ইসলামের আমির অধ্যাপক গোলাম আজম ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক এক যুক্ত একটা বিবৃতি দেয়। এটা হচ্ছে ৮ এপ্রিল ১৯৭১ সালে। সেই বিবৃতিতে বলা হয়, ভারত পূর্ব পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। ভারতীয় বা পাকিস্তান বিরোধী এজেন্টদের বা অনুপ্রবেশকারীদের যেখানে দেখা যাবে দেশপ্রেমিক পূর্ব পাকিস্তানিরা তাদের নির্মূল করবে। মানে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানে নির্মূল করা হবে। গোলাম আজম এটা বলেছে ৮ এপ্রিল ১৯৭১ সালে তাদের যৌথ বিবৃতিতে জামাত ইসলামের পক্ষে। ২২ জুন ১৯৭১ লাহোরে জামায়াত ইসলামের কর্মীদের জন্য একটা দেয়া বক্তব্যে গোলাম আজম পাকিস্তান সেনাবাহিনীর প্রতি গভীর শ্রদ্ধা জানায়। পাকিস্তান সশস্ত্র বাহিনী ছাড়া এ দেশকে রক্ষা করার কোনো উপায় নেই এবং তাদেরকে সহযোগিতা করার ঘোষণা দেয় ২১ জুন ১৯৭১ সালে গোলাম আজম। ১৩ ও ১৫ জুলাই ১৯৭১ রংপুর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মিয়া তোফায়েল মোহাম্মদ ১৩ জুলাই মুক্তিযোদ্ধাদেরকে দুষ্কৃতকারী ও পাকিস্তানের শত্রু আখ্যা দিয়ে তাদের হত্যা করার আহ্বান জানায়। এর একদিন পরে ১৫ জুলাই গোলাম আজম ও মিয়া তোফায়েল গভর্নর হাউসে টিক্কা খানের সঙ্গে দেখা করেন এবং মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করবার জন্য অনুরোধ করেন পাকিস্তানি জেনারেল টিক্কা খানকে। ১৪ আগস্ট ১৯৭১ সাল কি করেছিল গোলাম আজম? পাকিস্তান দিবস উপলক্ষে পাকিস্তানে যায় গোলাম আজম। সেখানে সে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার উদ্দেশ্যে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের জনগণের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব জোরদার করার আহ্বান জানান। ১৪ আগস্ট ১৯৭১ সাল। এবং সেখানে গোলাম আজম বলে, জাতি যে চরম সংকটের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে এবারে স্বাধীনতা দিবস খুবই তাৎপর্যপূর্ণ। আমাদের আদর্শের প্রতি চরম বিশ্বাসঘাতকতাই জাতির মূল সংকটের মূল কারণ। তো মানে আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা হচ্ছে গিয়ে আদর্শের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেছে, যেই কারণে এই সংকটটা তৈরি হচ্ছে। এটা গোলাম আজমের বক্তব্য। ১৮ আগস্ট ১৯৭১ সাল লাহোরে গোলাম আজম মুক্তিযোদ্ধাদেরকে দুষ্কৃতকারী সম্বোধন করে পাকিস্তানের ভারত আক্রমণ করার পূর্বাভাস দিয়ে তিনি বলেন, ভারত দুষ্কৃতকারীদেরকে সাহায্য করছে, মানে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করছে। তাই পাকিস্তানের উচিত কাল বিলম্ব না করে ভারত আক্রমণ করা এবং আসাম দখল করা। ২৩ আগস্ট ১৯৭১ সাল লাহোরে গোলাম আজম মুক্তিযোদ্ধাদেরকে ভারতীয় ষড়যন্ত্র, মুক্তিযোদ্ধাদেরকে ভারতীয় চর উল্লেখ করে বলেন, মানে মুক্তিযুদ্ধকে সে ভারতীয় চক্রান্ত এবং মুক্তিযোদ্ধাদেরকে ভারতীয় চর বা দালাল বলে অভিহিত করেন। এবং ২৩ আগস্ট ১৯৭১ সালে গোলাম আজম লাহোরে বলেন যে পূর্ব পাকিস্তানে যা হয়েছে তা ভারত ও তার চরদের ষড়যন্ত্রেরই ফসল। একমাত্র ইসলামের শক্তি দেশের অখণ্ডতা রক্ষা করতে পারে। তো যদি ২৮ আগস্ট ১৯৭১ কি বলেছে, এবং সেই বক্তব্যে আরো একটা অংশ সে বলেছিল, আমি সেটা উল্লেখ করতে চাই। যারা জামায়াত ইসলামীকে দেশপ্রেমিক সংস্থা নয় বলে আখ্যায়িত করছে তারা হয় জানে না বা স্বীকার করার সাহস পায় না যে ইসলামের আদর্শ তুলে ধরা এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হওয়ার পূর্ব পাকিস্তানের জামায়াতের ছাত্র সংঘের বিপুল সংখ্যক কর্মী দুষ্কৃতকারীদের হাতে প্রাণ হারিয়েছে। মানে অনেক রাজাকারের বাচ্চা মরে গিয়েছে মুক্তিযোদ্ধাদের হাতে। এটা সে খুব মহিমান্বিত করে সেখানে বলেছিল। ২৮ আগস্ট ১৯৭১ পেশোয়ারে পাকিস্তান সামরিক বাহিনী কর্তৃক বাঙালি গণহত্যা এবং ধর্ষণের প্রশংসা করে এই গোলাম আজম
সেদিন বলেছিল 28 আগস্ট 1971 পেশোয়ারে অনুষ্ঠানে তিনি বলেন, শুধুমাত্র ইসলামী আদর্শই দেশের দুই অংশের ঐক্য বজায় রাখতে পারে। পাকিস্তানের অখণ্ডতা রক্ষার পরিস্থিতি বিবেচনায় পূর্ব পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। 30 লক্ষ খুন, 2 লক্ষ ধর্ষণ, এটা প্রশংসনীয়। এটা ছিল গোলাম আজমের বক্তব্য। এই ভাবে যদি বলতে যাই, তার আসলে শেষ হবে না তার ফিরিস্তি। 31 আগস্ট 1971 গোলাম আজম বলেছিল, কোনো ভালো মুসলমান তথাকথিত বাংলাদেশ আন্দোলনের সমর্থক হতে পারে না। মানে এরা ধর্মটাকে ব্যবহার করেছে সারা জীবন, ধর্মের নাম দিয়ে বাঙালিকে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে ধর্মের নাম দিয়ে। এই যে এই হায়নার বাচ্চা যে অপরাধগুলো করেছে, এদেশে 30 লক্ষ খুনের পেছনে ওর যে হাত, 2 লক্ষ ধর্ষণের পেছনে ওর যে হাত, এই পুরো অপকর্মটাকে গোপন করার জন্য প্রত্যেকটা টাইম আমরা দেখি রাজাকারের বাচ্চারা 71 বললেই বলবে যে না 71 নিয়ে কথা বলবেন না, 71 নিয়ে আমরা কথা বলতে চাই না। কারণ 71 ওদের অপকর্মের যে ইতিহাস, এই ইতিহাসটাকে এড়িয়ে যাওয়ার জন্য ঠিক অপোজিটে ওরা সেই 52 সালে গোলাম আজম একটা চিপায় পইরা একটা মানপত্র একদিন স্টেজে পাঠ করছিল, সেটাকে ধইরা বলা হইতাছে ও ভাষা সৈনিক, অথচ সারা জীবন বাইচা থাকা শেষ দিন পর্যন্ত এই পাকিস্তানি হায়না বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলে গেছে। সে উর্দুর পক্ষে ছিল, সে প্রত্যেকটা সময় ভাষা আন্দোলন যে ভুল ছিল এটা বলে গেছে, তার আত্মজীবনীতে সে লিখে গেছে, সে প্রত্যেকটা ইন্টারভিউতে বলে গেছে। তারপরেও এই রাজাকারের বাচ্চারা, এই আরেক রাজাকার শিরোমণি, এই খুনি ধর্ষকদের যে প্রধান, সেই গোলাম আজমকে প্রত্যেকবার ভাষা সৈনিক বানাবার জন্য আপ্রাণ চেষ্টা করে। বিবেকবান মানুষ একটুখানি গুগল করেন, একটুখানি জানেন, আপনারা তো প্রায় ক্ষমতায় নিয়েই আসছেন এই রাজাকারদেরকে, এই হায়নার বাচ্চাদেরকে। এই হায়নার বাচ্চারা জন্মগতভাবে মুনাফেক। ওরা প্রত্যেকটা টাইম বলেছে শহীদ মিনারে ফুল দেওয়া হারাম, শহীদ মিনারে যাওয়া হারাম। গতকালকে দেখে যান, জামায়াতের যে আমির সাদা শকুন, সেই শফিককে সাংবাদিক প্রশ্ন করছিল, আপনারাই তো বলতেন যে শহীদ মিনারে আসা নাকি হারাম, তাহলে কি আপনি কেন আসছেন? তো সে বলতেছে যে আমি তো এখন বিরোধী দলের প্রধান, অতএব রাষ্ট্রীয় কারণে আমাকে আসতে হচ্ছে। তো তখন সাংবাদিক প্রশ্ন করছে, তাহলে কি আগে যেটা হারাম ছিল এখন কি তাহলে শহীদ মিনারে ফুল দেওয়া হালাল হয়ে গেছে? তখন সে বলে, এগুলো কি প্রশ্ন করেন, আজকে আমাকে এগুলো কি প্রশ্ন করেন? এই রাজাকারের বাচ্চাগুলো গতকালকে আমার পবিত্র শহীদ মিনারে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, ভাষা সৈনিক গোলাম আজম লাউ 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 সালাম। এই কুলাঙ্গারের বাচ্চাগুলো বাংলার ইতিহাসকে আজীবন অস্বীকার করেছে, ইতিহাসকে কলঙ্কিত করেছে, এবং ইতিহাসের সবচেয়ে কুখ্যাত চরিত্র এই রাজাকারের বাচ্চারা। তারা তাদের অপকর্মকে জায়েজ করবার জন্য এই ধরনের খুনিদেরকে আজকে ভাষা সৈনিক বলে দাবি করছে। এই জিনিসটাকে প্রতিহত করুন। আমি যে তথ্যগুলো দিলাম, তথ্যগুলো বিশ্লেষণ করেন, গুগল করেন, জানেন, হাজার হাজার ডকুমেন্টস, হাজার হাজার বই আছে, সেগুলো থেকে পড়েন। কিন্তু কোনো রাজাকারের বাচ্চাকে এই দেশে ভাষা আন্দোলনের বিরোধী কোনো মানে রাজাকার হায়নাকে আপনি অন্তত ভাষা সৈনিক যে কি বলে উপাধিটা, এটা ব্যবহার করতে দিয়েন না। এই হায়নার বাচ্চাদের হাতে ভাষা আন্দোলন কিংবা 71 আমাদের স্বাধীনতার আন্দোলন, কোনো আন্দোলনের জায়গায় ওদের কোনো স্থান ওরা যাতে করে নিতে না পারে, দয়া করে ইতিহাসকে রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।